একটু খেয়াল করো, যারা হচ্ছে শুধু নামে জয়েন করছো, হ্যাঁ তোমরা একটু তোমাদের নামটা রিনেম করো। কারণ না হলে অ্যাটেন্ডেন্স বের করতে অসুবিধা হবে। এই অনেকে দেখছি শুধু নাম আছে, হ্যাঁ তোমরা তোমাদের নামটা রিনেম করো, আইডিটা অ্যাড করো তোমাদের। যেমন হচ্ছে একজন দেখতে পাচ্ছি হাফসা বিনতে, তারপর MS সাইদ। হ্যাঁ এরকম যারা আছো তোমাদের হচ্ছে নামের সাথে আইডি অ্যাড করো। আচ্ছা, তিনটা ডিপার্টমেন্টেরই তো আছে তাই না? ফ্যাব্রিক, ম্যানেজমেন্ট আর হচ্ছে DC, সবাই আছে না তিন ডিপার্টমেন্ট থেকেই? একটু তিন ডিপার্টমেন্ট থেকে তিনজন আমাকে কনফার্ম করো, সিয়াররা। DC এর আছো? সিআর কনফার্ম করো। আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, ম্যানেজমেন্ট? আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আর ফ্যাব্রিকের? ফ্যাব্রিক সিআর নাই নাকি? আচ্ছা, ফ্যাব্রিকের অনেক আইডি দেখতে পাচ্ছি, আচ্ছা ধরে নিলাম তোমরা আছো। আচ্ছা, যাই হোক, আমরা তোমাদের তিনটা ডিপার্টমেন্টের সাথে আমার দুইটা করে ক্লাস হয়েছে। ফ্যাব্রিকের সাথে মনে হয় ডাবল ক্লাস নিছিলাম রোজার মধ্যে, আর বাকিদের সাথে হচ্ছে দুইটা করে ক্লাস আমার অলরেডি হয়েছে। তো ওই প্রথম দুইটা ক্লাসে আমরা আসলে কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট পড়ছিলাম, যেটা ছিল হচ্ছে ইফ্লুয়েন্ট রিলেটেড কিছু পরিচিতি আর কি। হ্যাঁ, আর আমি আগেই বলছিলাম যে আমার পার্টে আসলে তোমার মূলত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এটাকে তোমার ফোকাস করে আমার পার্টটা সাজানো হয়েছে, পার্ট 2টা। এবং এখানে আরেকটা অংশ আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো যেহেতু প্রথম অংশটা বেশিরভাগটাই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড, আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেখানে ইফ্লুয়েন্ট অর্থাৎ যেটাকে আমরা ওয়েস্ট ওয়াটার হিসেবে বুঝতে পারি সেটা সংক্রান্ত কিছু জিনিস আলোচনা করা হয়েছিল ওখানে। এবং ইফ্লুয়েন্টের ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ প্রসেস অনুযায়ী ক্যারেক্টারিস্টিক গুলা কিভাবে ডিফারেন্ট হয়, এই জিনিসগুলা, তারপর বিভিন্ন টার্মস, BOD, COD, DO, তারপরে TDS, VSS, এই ধরনের কিছু টার্মস আমরা পড়ছিলাম। তো প্রথম দিকের ক্লাসগুলোতে অনেক অ্যাবসেন্ট ছিল, আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব, তোমরা একটু নিজেরা দেখে নিও, ঠিক আছে? তো আজকেও মনে হচ্ছে অনেক অ্যাবসেন্ট এখন পর্যন্ত আছে, কারণ মাত্র 78 জন, যেখানে এক একটা ডিপার্টমেন্টেই প্রায় 80 জন করে হওয়ার কথা, আহ, বড় ডিপার্টমেন্ট গুলাতে। তো যাই হোক, যেহেতু তোমরা ক্লাস রেকর্ডিং রাখতেছো, এটা দিয়ে দিও সবাইকে, সবাই এটা ফলো করবে আর কি, হ্যাঁ? আচ্ছা, তো আজকে যে নতুন একটা চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট মেথড। এখানে আসলে আমরা মানে ট্রিটমেন্ট প্রসিডিং শুরু করবো আর কি এই চ্যাপ্টারের মাধ্যমে। তো মূলত এই চ্যাপ্টারে আমরা হচ্ছে আম, মানে বিভিন্ন মেথডের সাথে পরিচিত হব। হ্যাঁ মানে এরকম হইতে পারে যে যে মেথড গুলো আমরা ডিসকাস করব এরকম না যে প্রতিটা মেথডই একটা পুরো সিস্টেমে ইউজ হবে, এরকম না। কিন্তু এগুলার বিভিন্ন কম্বিনেশন, সুইটেবল কম্বিনেশন, মানে বিভিন্ন মেথডের সাথে আমরা পরিচিত হব, এই মেথড গুলোর থেকে আমরা আমাদের সুইটেবল বিভিন্ন মেথড নিয়ে কম্বিনেশন করে তারপরে হচ্ছে আসলে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা হয়। তো মেথড গুলোকে আমরা যদি ব্রডলি ডিভাইড করি তাহলে আসলে তিন ধরনের মেথড আছে, একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, আর হচ্ছে বায়োলজিক্যাল মেথড। তো এই মেথড গুলোর মধ্যেও আবার অনেকগুলো আলাদা আলাদা মেথড আছে, তো এটা আমরা একটু জাস্ট গো থ্রু করবো। তো ফিজিক্যাল মেথড, এখান থেকে নাম থেকে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট ওয়াটারের যে মানে পোর্শনটুকু আমরা বিভিন্ন ফিজিক্যাল মেথড অ্যাপ্লাই করে আসলে রিমুভ করব, মানে এখানে কোনো কেমিক্যাল ইউজ হবে না বা কোনো বায়োলজিক্যাল কোনো এজেন্ট ইউজ হবে না, এই ধরনের মেথড গুলাকে বোঝায়। তো এরকম 6টা মেথড আমরা এখানে ডিসকাস করব, হ্যাঁ? তো মেথড কিন্তু আসলে অনেক আছে, হ্যাঁ? এই যে ফিজিক্যাল মেথডের মধ্যেও ধরো আমরা যে 6টা মেথড ডিসকাস করবো এখানে, এর বাইরেও আরো অনেক মেথড থাকতে পারে, বা আছে অলরেডি। তো আসলে আমাদের সবকিছু আমাদের এখানে অনেক বেশি ডিটেলসে চলে যাওয়ার সুযোগ নাই বা সময়ও নাই খুব একটা, এই জন্য আমরা জাস্ট যতটুকু আমাদের জানতে হবে বা না জানলেই না, ওইটা আমরা আর কি চেষ্টা করবো একটু দেখে নেওয়ার। তো ফিজিক্যাল মেথডের মধ্যে 6টা মেথড আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে স্ক্রিনিং।
এবং স্ক্রিনিং মেথডটা হচ্ছে মোটামুটি সব ইটিপি প্ল্যান্টেই মাস্ট থাকবে, এটা একদম ফার্স্ট স্টেপ অফ এনি কাইন্ড অফ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান। তো স্ক্রিনিং এ এখানে যেটা হয়, এক ধরনের ফিল্টার হয় বলা যায়, মানে এক কথায় যদি বলি এটাকে মানে ফিল্ট্রেশন বলতে পারো। এবং এখানে মূলত লার্জার যেসব কম্পোনেন্ট পানিতে থাকবে, নন বায়োডিগ্রেডেবল অবশ্যই, এবং লার্জ কম্পোনেন্ট, ধরো অনেক সময় যেটা হয় যে টেক্সটাইল ইফ্লুয়েন্টের কথা যদি চিন্তা করি, আমাদের এখানে যেহেতু ফ্যাব্রিক প্রসেসিং হয়, তো ফ্যাব্রিকের কোনো ছোট টুকরা পার্টস বা হচ্ছে ইয়ার্নের কিছু অংশ, মানে এগুলো বড় বড় কিছু কম্পোনেন্ট, হ্যাঁ, বা হচ্ছে তোমার কোনো গার্মেন্টস পার্টসে চলে যেতে পারে পানির সাথে। হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় যে ওয়ার্কাররা কোনো প্লাস্টিকের কোনো জিনিস থ্রু করছে, ওটা হইতে পারে। মানে এই ধরনের আর কি অনেক কিছুই হইতে পারে যেটা আসলে মানে অনেক লার্জ কম্পোনেন্ট, যেটা ভিজিবল চোখে দেখা যাচ্ছে এরকম। তো এই ধরনের জিনিসগুলাকে আহ মানে ফিল্টার করা হয় কখন, এই পানিটা ইটিপি প্ল্যান্টে ঢোকার মুখেই, একদম যেই চ্যানেল দিয়ে ইটিপি প্ল্যান্টে পানিটা আসতেছে, ওই চ্যানেলেই তোমার হচ্ছে একদম শুরুতেই একটা স্ক্রিনার বসানো থাকে। ওই স্ক্রিনারটা তোমার এই লার্জ কম্পোনেন্ট গুলাকে তোমার ফিল্টার আউট করে আর কি, মানে এটা মূল প্ল্যান্টের ভিতরে ঢুকতে দেয় না আর কি। এখন এই যে এখানে যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে যে ফ্লোটিং সলিড, যেমন কি কি পেপার হতে পারে, রাক্স হতে পারে, প্লাস্টিক, টিন, কন্টেনার, উড, এই ধরনের কম্পোনেন্ট হতে পারে। তো এটা আহ, মানে ইফিসিয়েন্টলি রিমুভ না করলে যেটা হবে যে তোমার এটা পরবর্তী প্রসেসে যদি এটা চলে যায়, তাহলে ক্লগিং করতে পারে আর কি, হ্যাঁ, পাইপ বা হচ্ছে তোমার বিভিন্ন ইকুইপমেন্টের ড্যামেজ, ক্লগ, ব্লকেজ এগুলো হতে পারে আর কি। তো এই জন্য স্ক্রিনিংটা মাস্ট ফর এনি কাইন্ড অফ এটিপি প্ল্যান্ট আর কি। এটা একটা। এরপরে তার মানে এখানে আমাদের যেটা হচ্ছে, এখানে কিন্তু কোনো কেমিক্যালের ইউজ হচ্ছে না বা কোনো বায়োলজিক্যাল এজেন্টও এখানে দেওয়া হয় না, এখানে জাস্ট ফিজিক্যালি তোমার এই লার্জার কম্পোনেন্ট গুলাকে মূল প্ল্যান্টে ঢুকতে বাধাগ্রস্ত করা হচ্ছে আর কি। এরপরে যেটা, যে গ্রিড চেম্বার। তো গ্রিড তো আমরা জানি, গ্রিড কি, এটা ওয়ান কাইন্ড অফ মানে বালির মতো কম্পোনেন্ট আর কি, স্যান্ড বা বালি বলতে আমরা যেটা বলছি ওরকম, অর্থাৎ যেই কম্পোনেন্ট গুলাকে আসলে ফিল্টার আউট করা যায় না, বা ফিল্টার আউট করতে চাইলেও এটা অনেক তোমার হচ্ছে মাইক্রো লেভেলের ফিল্টার প্রয়োজন হয়, যেটা আসলে ইভেন ওইটা দিয়েও তোমার এই ধরনের গ্রিড আমরা রিমুভ করতে পারবো না আর কি। হ্যাঁ, তো এটার জন্য বেস্ট হচ্ছে এটাকে তোমার অধঃক্ষিপ্ত করা, বা সেডিমেন্টেশন যেটাকে বলা হয়। তো গ্রিড চেম্বারটা হচ্ছে এরকম একটা স্পেশাল চেম্বার, যেখানে আসলে যদি পানির সাথে কোনো এরকম বালিকণা জাতীয় কিছু থাকার চান্স থাকে, হুম, তো সেখানে আমাদের এরকম একটা সেডিমেন্টেশন বেসিন থাকতে হবে, যেখানে তোমার পানিটা কিছু সময় অবস্থান করবে। অবস্থান করলে তোমার ওইখানে আস্তে আস্তে বালির যে কণাগুলো ওগুলা হচ্ছে অধঃক্ষিপ্ত হবে, সেডিমেন্টেশন হবে। তারপরে ওই সেডিমেন্টেশন হয়ে গেলে উপর থেকে যে ক্লিন পানিটা সেটাকে আলাদা করা হবে আর কি। তো নর্মালি টেক্সটাইল ইফ্লুয়েন্টের জন্য আসলে গ্রিড চেম্বার দরকার নাই, কারণ আমাদের টেক্সটাইলে যে ধরনের ইফ্লুয়েন্ট তৈরি হয় বা যে ধরনের ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি, ওখানে আসলে বালি তৈরি হওয়ার বা বালি আসার কোনো চান্স নেই। তো গ্রিড চেম্বারটা আসলে মূলত লাগতে পারে ধরো তোমার সিমেন্ট ইন্ডাস্ট্রি, বা হচ্ছে যারা মানে এই ধরনের ম্যাটেরিয়াল বানায়, হ্যাঁ, বিল্ডিং ম্যাটেরিয়াল যারা তৈরি করে, হ্যাঁ, ওদের ওখানে এটা প্রয়োজন হতে পারে। বা মানে এরকম ইন্ডাস্ট্রিয়াল জোন গুলাতে আর কি, যেখানে তোমার এরকম বিল্ডিং ম্যাটেরিয়াল বা বালি সিমেন্ট নিয়ে কাজ হয়, ওইখানে এই ধরনের কম্পোনেন্ট আমাদের পানির সাথে আসার চান্স আছে। তার মানে গ্রিড চেম্বারটা এটা ওইরকম যদি প্রয়োজন হয় তাহলে থাকবে, না হলে থাকবে না আর কি টিভি প্ল্যান্টে এরকম। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে যে এটা হচ্ছে সেডিমেন্টেশন বেসিন দ্যাট ইজ ইউজ টু রিমুভ স্যান্ড অর এনি আদার নন পিউট্রিসেবল ম্যাটেরিয়ালস। নন পিউট্রিসেবল ম্যাটেরিয়াল আর নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল বলতে একই জিনিস বোঝায়, অর্থাৎ যেগুলো পচনশীল না আর কি, এবং এগুলো ক্লগিং তৈরি করতে পারে। এই যে। এরপরে যেটা, যে ফ্যাট অ্যান্ড গ্রিজ রিমুভাল। তো এটা তোমার হচ্ছে ফ্যাট অ্যান্ড গ্রিজ যেটা, এটার ক্যাটাগরিটা আসলে একটু ডিফারেন্ট, মানে এই ধরনের কম্পোনেন্ট গুলো আসলে পানিতে ভেসে থাকে মূলত। তো ফ্যাট গ্রিজ টাইপের কম্পোনেন্ট যদি পানিতে থাকে, সেই ক্ষেত্রে এটা কেমন একটা সিস্টেম পানিতে থাকতে হবে, বা ওই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে থাকতে হবে, যেটা এই ফ্যাট গ্রিসকে পানির উপর থেকেই আলাদা করতে পারবে। এটাকে, এটার জন্য এক ধরনের তোমার ইয়াস একটা ডিভাইস আছে যার নাম হচ্ছে স্কিমার। আমরা একটু পর একটা ভিডিও দেখাবো, ওই ভিডিওতে দেখতে পাবা ওইটা ওখানে, ওইটাকে স্কিমার বলা হয়।
যেটা পানির উপর থেকে, যেহেতু ফ্যাট গ্রিসটা পানিতে ভেসে থাকে, ওটা তোমার সেডিমেন্টেশন হবে না অথবা ফিল্টার আউটও করা যায় না। ফ্যাট গ্রিস আসলে ফিল্টার আউট করতে গেলে ওটা ফিল্টারকেই তোমার হচ্ছে ব্লক করে দিবে, এই টাইপের আর কি একটা কম্পোনেন্ট, কাজে এটা ফিল্টার আউটও হবে না। এবং এটাকে আমরা অধঃক্ষিপ্ত করতে পারবো না, বা সেডিমেন্টেশন যেটাকে বলা হয়। সো এটা ফ্যাট গ্রিস টাইপের কম্পোনেন্ট যদি পানিতে থাকে, এটা রিমুভ করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে স্কিমার টাইপের কোনো একটা ডিভাইস আমাদের পানি যেখানে ট্রিটমেন্ট হবে ওখানে থাকা, যেটার কাজ হচ্ছে উপর থেকে, পানির উপর থেকে তোমার এটাকে ফ্যাট গ্রিসটাকে কালেকশন করবে আর কি। হ্যাঁ। এবং এটা যেহেতু পানিতে এমনিতেই ভেসে থাকে ফ্যাট গ্রিসটা, এটাকে আরো ভালোভাবে ভেসে থাকার জন্য ওই ডিভাইসটার নিচের থেকে তোমার হচ্ছে এয়ার ফ্লো করা হবে আর কি, যাতে ফ্যাট গ্রিস এমনিতেও পানিতে ভাসে, তারপরেও যাতে আরো ভালোভাবে পানির সারফেসে থাকে। ওই জন্য ওইটা নিচ থেকে এয়ার ব্লোয়িং করা হবে, যাতে করে আরো ভেসে থাকে ওটা ঠিক মতো। দেন উপর থেকে ওটাকে মানে সরাতে হবে আর কি। তো এই ফ্যাট গ্রিস রিমুভাল ইউনিটটা অনেক সময় তোমার আলাদা ভাবেও থাকতে পারে, আবার কখনো কখনো এটা আরেকটা ইউনিট আমরা একটু পরে পড়বো এইখানেই, যেটা নাম হচ্ছে ক্লারিফায়ার। নর্মালি ক্লারিফায়ার যে ইউনিটটা, সেটার মধ্যেই ফ্যাট গ্রিস রিমুভাল করার তোমার ব্যবস্থা থাকে, তো এটা আমরা একটু পরে দেখবো। আর কখনো কখনো তোমার এরকম আলাদা ইউনিটও থাকতে পারে, যদি ধরো ফ্যাট গ্রিসের পরিমাণ অনেক বেশি হয়, সেক্ষেত্রে এটার জন্য এরকম ডেডিকেটেড ইউনিট থাকতে পারে। আর যদি না হয় যে হ্যাঁ আচ্ছা নর্মাল ফ্যাট গ্রিস যেটা আমাদের টেক্সটাইল ইফ্লুয়েন্টেও কিছুটা থাকে, ওই যে স্কাউরিং এর পরে স্কাউরিং থেকে যেই ফ্যাট রিমুভাল হয়, ওইটার কিছু পোর্শন পানির সাথে মিশতে পারে, তো সেটার অ্যামাউন্ট খুবই কম। তো এটা আমরা ওই ক্লারিফায়ার নামক একটা ইউনিট আছে, সেই ইউনিট থেকে আমরা এটা ফ্যাট গ্রিস রিমুভ করতে পারবো আর কি। আচ্ছা, তাহলে এই ইউনিটটাও আমাদের কখন লাগবে, যদি আমরা আমাদের জানা থাকে যে আমাদের পানিতে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট গ্রিস ম্যাটেরিয়াল বা এই ধরনের অয়েলি সাবস্টেন্স আছে, যেটাকে আমি ফিল্টার অথবা সেডিমেন্টেশনের মাধ্যমে রিমুভ করতে পারবো না, তখন আমার এরকম একটা ডেডিকেটেড ইউনিট লাগবে যেটা অনলি ফ্যাট গ্রিস রিমুভ করবে। আচ্ছা, একইভাবে এই ফ্লোটেশন ইউনিটটা আসলে অনেকটা এই ফ্যাট গ্রিস রিমুভাল ইউনিটের মতোই। হুম, তো একই টাইপের তো। অনেক সময় দেখা যায় যে একই ক্যাটাগরির নামের বা একই কাজের তোমার হচ্ছে ইউনিট, কিন্তু হয়তো বা এটার কার্যকারিতা বা সাইজ বা এটা সুইটেবিলিটির উপর ডিপেন্ড করে, মানে কোথায় কোনটা বসাবে এটা ডিপেন্ড করে আর কি। তো ফ্লোটেশন ইউনিটটা কোথায় থাকে, এই দেখো এটা বলা আছে যে ওয়াইডলি ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হোয়ার ইট ইস রিমুভস ফ্যাট অয়েলস গ্রিজ সাসপেন্ডেড সলিড ফ্রম ওয়েস্ট ওয়াটার। আচ্ছা, তো এখানে মানে ওই যে ফ্যাট গ্রিস রিমুভালের বিষয়টা ছিল, এটা আসলে স্মল স্কেলে যদি থাকে, মানে স্মলার স্কেলে কোনো সোয়ারিং লাইনে ধরো বা ছোটখাটো ইউনিটের জন্য এটা, বাট যদি অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল স্কেলের হয় তখন হচ্ছে আমরা ফ্লোটেশন ইউনিটে চলে যাই আর কি। এটার কাজও সেম, এটাও ফ্যাট অয়েল গ্রিস এগুলো রিমুভ করে। তো এখানেও তোমার এরকম এয়ার ফ্লোটেশনের ব্যবস্থা থাকে, যেটার নাম হচ্ছে ডিজলভ এয়ার ফ্লোটেশন ইউনিট, ডিএএফ। তো এই ইউনিটটার কাজ হচ্ছে এয়ার ফ্লোর মাধ্যমে ওই অয়েলি যে সাবস্টেন্স গুলা ওইটা হচ্ছে তোমার পানিতে ভাসায় রাখতে হেল্প করবে, এবং ওখান থেকে ওইটা পরবর্তীতে স্কিমার দিয়ে আলাদা করা হবে। তাহলে এই ফ্লোটেশন ইউনিটটা পার্টিকুলারলি কোথায় ইউজ হয় দেখো, ইন পার্টিকুলার ডিওএফ ইউনিটস আর ইউজড ইন রিমুভিং অয়েল ফ্রম ওয়েস্ট ওয়াটার ইফ্লুয়েন্ট অফ অয়েল রিফাইনারিজ। দেখো বড় বড় ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, পেট্রোলিয়াম এন্ড কেমিক্যাল প্ল্যান্ট, ন্যাচারাল গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এন্ড সিমিলার ইন্ডাস্ট্রিজ ফ্যাসিলিটিস আর কি। তার মানে লার্জ স্কেলের যদি তোমার ইন্ডাস্ট্রি হয় এবং সেখানে আমাদের সিগনিফিকেন্ট অ্যামাউন্টের অয়েল ফ্যাট গ্রিস রিমুভালের দরকার হয়, তখন আমাদের এই ডিজলভ এয়ার ফ্লোটেশন ইউনিট যেটা, সেটা দরকার হয় আর কি, ডিএফ। তার মানে এরকম বিশাল সাইজের বা বিশাল আকারের ডিএফ ইউনিট যেটা, সেটা আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওভাবে থাকার চান্স কম, বা নাই বললেই চলে আর কি। হ্যাঁ। কিন্তু টেক্সটাইলের যে আহ, মানে ইফ্লুয়েন্টের যে অল্প কিছু ফ্যাট গ্রিস আসে, সেটা আমরা একটু পরে যেটা বললাম যে ক্লারিফায়ারে কিভাবে রিমুভ করা যায় ওটা দেখবো আর কি। এরপর যেটা যে ইকুয়ালাইজেশন বেসিন। হ্যাঁ, এই ইকুয়ালাইজেশন বেসিনটাও একটা মোটামুটি মানে মাস্ট হ্যাভ একটা ইউনিট, যেটা তোমার যে কোনো টাইপ অফ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এটা থাকবে। এটা আসলে কাজ হচ্ছে, ধরো যদি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে এই ইকুয়ালাইজেশন বেসিন থাকে, এখানে আসলে কোনো ট্রিটমেন্ট হবে না, বা এটা কোনো ওরকম মানে কোনো ডেডিকেটেড ট্রিটমেন্ট ইউনিট না। এখানে যেটা হবে জাস্ট বিভিন্ন ফ্লো গুলো, মানে ধরো
একটা ইন্ডাস্ট্রিতে তো ইফ্লুয়েন্ট জাস্ট একটা সোর্স থেকে আসে না, বিভিন্ন সোর্স থেকে আসে, মাল্টিপল সোর্স থেকে আসতে পারে। তো সব সোর্সের পানিটা এখানে আসলে তোমার জমানো হবে, সোজা কথা। এই ইকুয়ালাইজেশন বেশি না, তোমার সবগুলো সোর্স থেকে বা সবগুলো চ্যানেল থেকে পানি এসে এসে এখানে জমা হবে। এবং এটা বিশাল একটা ইউনিট, পুরা মানে দেখতে প্রায় পুকুরের মতো অনেক বড় একটা ইউনিট থাকে। তো এখানে সবগুলো পানি এনে জমানোর পরে যেটা করা হবে যে এখানে পানিটা তোমার 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত পানিটা এখানে থাকবে। হ্যাঁ, তো এখানে এভাবে পানিটা রাখার উদ্দেশ্য হচ্ছে এই ফ্লো গুলাকে ইকুয়ালাইজ করা, এটা নামই ইকুয়ালাইজেশন বেসিন। অর্থাৎ এখানে যেটা করা হচ্ছে যে তোমার সবগুলো ফ্লো একসাথে এনে এখানে একটা সময় থাকতে দেওয়া হচ্ছে, এতে করে এই যে বিভিন্ন টেম্পারেচারের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন তোমার হচ্ছে পিএইচ এর সবকিছু যে একসাথে আসতেছে ওইটাকে একসাথে করে জাস্ট লেভেল করা হচ্ছে আর কি। হ্যাঁ, এখন মনে করো যদি এমন হইতো যে পানি যেটা আসতেছে বিভিন্ন সোর্স থেকে ওইটা সরাসরি ট্রিটমেন্টে পাঠায় দেওয়া হইতো, তাহলে কি হইতো, হয়তো ধরো আমি টেক্সটাইল ইফ্লুয়েন্টের কথা যদি চিন্তা করি, ধরো সকালে কোনো একটা টাইমে তোমার স্কাউরিং লিকার বের হচ্ছে। তো স্কাউরিং লিকারটা আমি সরাসরি প্ল্যান্টে দিয়ে দিলাম। তখন ওইটা ট্রিটমেন্টের জন্য যেরকম প্রসেসিং লাগবে তার ঠিক একটু পরেই যদি তোমার আবার হচ্ছে ধরো যে ডিসাইজিং লিকার বের হয়, যেটা হচ্ছে কাইন্ড অফ অ্যাসিডিক লিকার। হ্যাঁ, তাইলে কিন্তু ওইটার ট্রিটমেন্ট কিন্তু আর একরকম থাকবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এই যে ফ্লো গুলো আসতেছে, আবার বিভিন্ন টেম্পারেচারের ফ্লো হতে পারে। মনে করো যে একটা হাই টেম্পারেচারের পানি আমাদের আসতেছে, তার একটু পরে হয়তো নর্মাল ওয়াশ লিকার বের হবে, যেটা হচ্ছে টেম্পারেচার নর্মাল পানি টেম্পারেচারের মতো, রুম টেম্পারেচার। তো এই যে বিভিন্ন টেম্পারেচার, বিভিন্ন পলিউশন লোড, মানে পলিউশন লোড গুলো তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো স্কাউরিং এর লিকারের লোড যেরকম হবে, একটা ওয়াশ লিকারের লোড তো সেরকম হবে না। তো এই যে বিভিন্ন পলিউশনের লোড, বিভিন্ন টেম্পারেচার লোড একসাথে আসতেছে, এটা যদি আমরা ডিরেক্ট পাঠাই দিতাম তাহলে কিন্তু আমার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি চালানোটা আমাদের জন্য মুশকিল হয়ে যেত আর কি। হ্যাঁ, যে কখন কোন কেমিক্যাল দিয়ে কোনটা নিউট্রালাইজ করতে হবে বা কি করতে হবে এটা একটু বোঝা টাফ হতো আমাদের জন্য। তো এই জন্য সবগুলো চ্যানেলের বা সবগুলো সোর্সের ফ্লোকে একসাথে একটা নির্দিষ্ট সময়ে জমা রাখা হয়, এতে করে জাস্ট পলিউশনের লোডটা লেভেল হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এটা বলা হচ্ছে যে ফ্লো ইকুয়ালাইজেশন কি করে, লেভেলস আউট অপারেশন প্যারামিটার সাচ এস ফ্লো, পলিউটেন্ট লেভেলস এন্ড টেম্পারেচার ওভার এ টাইম ফ্রেম, ইউজুয়ালি 24 আওয়ার্স। নর্মালি 24 আওয়ারই রাখা হয়, আবার অত বেশি লোড না থাকলে 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে আর কি। তো এই ধরনের ইকুয়ালাইজেশন বেসিন মূলত তাহলে কি করতেছে, এটা তোমার পরবর্তী যে প্রসেসটাতে যাবে, সেকেন্ডারি বা অ্যাডভান্স লেভেলে যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস গুলো হবে সেটাকে ইফিশিয়েন্ট হইতে হেল্প করে আর কি। আদারওয়াইজ ওই পরবর্তী প্রসেস গুলো আমরা ইফিশিয়েন্টলি রান করতে পারবো না আসলে। হুম, আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট, ওয়েস্ট ওয়াটার ক্লারিফায়ার বা সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এটা মূলত ক্লারিফায়ার হিসেবেই পরিচিত সব জায়গায়। আর তোমরা তো অলরেডি যেহেতু ইন্ডাস্ট্রি থেকেই আসছো, মানে তোমাদের কি বলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করে আসছো, তোমাদের এই জিনিসগুলো হয়তো দেখেও আসছো। এখন জাস্ট মিলায় নাও আর কি, যা দেখে আসছো ওটার সাথে থিওরিটিক্যালি কতটুকু মিলে এটাই দেখে নাও আর কি। তো এই ক্লারিফায়ার ইউনিটটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা মূলত থাকবেই যে কোনো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেটা টেক্সটাইলের জন্য হোক, হেভি ইন্ডাস্ট্রি হোক, এটা আসলে থাকেই মোটামুটি। তো এখানে যেটা হয় যে এটা আসলে কিছুই না, এটা মূলত একটা বিশাল পন্ড টাইপের, পুকুরের মতো রাউন্ড শেপের। এবং এখানে তোমার এই যেসব কি বলে ওই সাসপেন্ডেড সলিড বা হচ্ছে যেসব সলিড ম্যাটেরিয়াল গুলো থাকে, যেটা হয়তো বা আমার ফিল্ট্রেশনের মাধ্যমে আমরা রিমুভ হয় নাই, আহ এরকম আমরা তো প্রথমেই একটা স্ক্রিনিং এর মাধ্যমে লার্জ পার্টিকেলস গুলো ফিল্টার করছি। তো ওই ফিল্টার দিয়ে আবার এরকম কিছু কম্পোনেন্ট চলে আসে যেটা আসলে ফিল্টার হয় নাই, কিন্তু ওইগুলো আসলে সলিড ক্যাটাগরির আর কি। তোমার ওয়েস্ট, হ্যাঁ, যেটা আর অন্য কোনো প্রসেসে রিমুভ করা যাবে না, এটাকে সেডিমেন্টেশন করতে হবে। এই ইয়াগুলোকে, এবং এটা করতে হবে তোমার হচ্ছে কিভাবে, যে এটাকে এজিটেশন করতে হবে। আমরা একটু ইয়াতে দেখি যে এখানে ছবিটা দেখো, খেয়াল করো যে এই এরকম রাউন্ড শেপের বিভিন্ন ইয়ে থাকে, মানে স্ট্রাকচার থাকে ওই টিপি প্ল্যান্টে দেখবা। এগুলাকে তোমার ক্লারিফায়ার বলা হয়। তো এই ক্লারিফায়ার গুলাতে মূলত এই পানিটাকে রাখা হয়। হুম, এরপরে এখানে তোমার মেকানিক্যাল এক ধরনের তোমার মিন্স অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এখানে এজিটেট করা হয় এখানে, হ্যাঁ, একটা ইয়ে দিয়ে
ওই স্কিমার, যেটা স্কিমারের যে হ্যান্ডেলটা ওইটাই আসলে এখানে তোমার ওই এজিটেটর হিসেবে কাজ করে। তো এটা মূলত যেটা করে যে হেভি যেসব সলিড গুলো থাকে, কিছু হেভি সলিড থাকে পানির সাথে, যেটা হয়তো ওই যে বললাম ফিল্টারের মাধ্যমে রিমুভ হয় নাই, তো সেই হেভিয়ার সলিড গুলোকে সেটেল ডাউন হইতে বা উম, মানে অধঃক্ষিপ্ত হইতে হেল্প করে আর কি এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এটাই বলছে যে ক্লারিফায়ার্স আর সেটলিং ট্যাঙ্কস বিল্ড উইথ মেকানিক্যাল মিনস ফর কন্টিনিউয়াস রিমুভাল অফ সলিড বিং ডিপোজিটেড বাই সেডিমেন্টেশন। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার মনে হয় আমরা একটু একটা ভিডিও দেখাই তোমাদেরকে, তাহলে ক্লারিফায়ারের কাজটা আরো ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, তার আগে এখানে একটু জাস্ট এই জিনিসটা রিডিং পড়ে যাও, যেখানে কি বলতেছে যে ক্লারিফায়ার ইজ জেনারেলি ইউজ টু রিমুভ সলিড পার্টিকুলার্স এন্ড অর সাসপেন্ডেড সলিড ফ্রম লিকুইড ফর ক্লারিফিকেশন আর থিকেনিং। আচ্ছা, এরপর হচ্ছে কনসেন্ট্রেটেড ইম্পিউরিটিস discharged from the bottom of tank are known as sludge, while the particles that float to the surface of the liquid are called scum. ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখবো যে তার মানে দুইটা জিনিস এখানে ক্লারিফায়ারে রিমুভ হবে। আগে এখানে একটু খেয়াল করে নাও, আমরা তাহলে ভিডিও দেখলে ভালো বুঝতে পারবা। একটা হচ্ছে সলিড পোর্শন, যেটা ওই ক্লারিফায়ারের নিচের দিকে অধঃক্ষিপ্ত হবে। আরেকটা হচ্ছে তোমার কিছুটা ওই যে অয়েলি সাবস্টেন্স ক্যাটাগরি, যেটা আসলে পানিতে অধঃক্ষিপ্ত হবে না, ওইটা পানির উপরের সার্ফেসে ভেসে থাকবে, ওইটাকে বলা হচ্ছে স্কাম। আমরা একটু একটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দাঁড়াও, আমি অন করে নিই ভিডিওটা। তোমরা কি দেখতে পাচ্ছো ভিডিওটা? দেখতে পাচ্ছো কিনা আমাকে একটু বলো তো, মানে রান করতেছে যেটা দেখতে পাচ্ছো? ইয়েস মিস, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার একটু শুরু থেকে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে এই ক্লারিফায়ারটা দেখতে কেমন হয় সেটার একটা ভিজুয়াল দেখো। তো এখানে দেখো একটা জিনিস অনবরত ঘুরতেছে। হ্যাঁ, এই জিনিসটার নাম হচ্ছে আসলে স্কিমার। একটু আগে আমরা স্কিমারের কথা বলতেছিলাম না, এটা হচ্ছে স্কিমার। তো এই ক্লারিফায়ারের মধ্যে এই স্কিমারটা তোমার থাকে। তো এখানে দেখো যে ফার্স্টে দেখো পানি ঢুকতেছে। হ্যাঁ, এই যে ব্লু লাইনটা দিয়ে পানি ঢুকতেছে, এবং যেহেতু এখানে কন্টিনিউয়াস একটা এজিটেশন হচ্ছে, এজিটেশনের কারণে যে সলিড গুলো আছে, একটু ভারী সলিড, হেভি সলিড, এগুলো নিচের দিকে অধঃক্ষিপ্ত হচ্ছে। হ্যাঁ, তো নিচের দিকে অধঃক্ষিপ্ত হচ্ছে। আর দেখো এখানে যে ইওলো যে পাইপটা, এটা দিয়ে দেখো এইগুলোকে বলা হচ্ছে স্লাজ। একটু আগে যেটা বললাম যে এই ভারী যে সলিড গুলো নিচের দিকে অধঃক্ষিপ্ত হচ্ছে, এটার নাম হচ্ছে স্লাজ। এই স্লাজটা বের হয়ে যাচ্ছে ওই ইয়েলো পাইপ দিয়ে। আর উপরের লেভেলে দেখো এই যে ইয়েলো যে একটা লেয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাট গ্রিজের লেয়ার, অয়েলি সাবস্টেন্স যেগুলো থাকে এটার লেয়ার। তো এটাকে এই যে এই হ্যান্ডেলটার নামই হচ্ছে স্কিমার। এই স্কিমারটা তোমার জাস্ট উপর থেকে এটাকে মানে ধাক্কা দিয়ে দিয়ে এদিকে স্কাম গুলো যাওয়ার একটা পাইপ আছে, সেটা দিয়ে চলে যাচ্ছে। তো আমি আবার একবার প্লে করি, এবার খেয়াল করো ভালো করে। স্লাজের ইয়েটা মানে ডিরেকশনটা, স্কামের ডিরেকশনটা খেয়াল করো। ফার্স্টে পানি ঢুকতেছে দেখো এখানে, ওই ডিস্ট্রিবিউশন পাইপ দিয়ে ফার্স্টে পানি যাচ্ছে উপরের দিক দিয়ে। এরপরে যে ইয়েলো দেখো দানা দানা নিচের দিকে পড়তেছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই স্লাজ আর কি। হ্যাঁ, তো স্লাজ গুলোকে, ওই স্কিমারেরই নিচের অংশটা স্লাজ গুলোকে ধাক্কা দিয়ে দিয়ে এই পাইপ দিয়ে বের করে দিচ্ছে, স্লাজ রিমুভাল পাইপ দিয়ে। ঠিক আছে। আর উপরের অংশের যেই ফ্যাট অয়েলি ম্যাটেরিয়ালস গুলা, এটাকে ওই স্কিমারটাই
দেখো ধাক্কা দিয়ে দিয়ে এখানে স্কাম রিমুভাল একটা পাইপ আছে, এটা দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কি বলে ক্লারিফায়ার। হ্যাঁ, তাহলে ক্লারিফায়ারের ফাংশনটা মোটামুটি আশা করি বোঝা গেল। হ্যাঁ, তো এই ধরনের ক্লারিফায়ার আসলে ক্লারিফায়ার এটাতে তোমার হচ্ছে দুই ধরনের ক্লারিফায়ার থাকে নর্মালি আমাদের টেক্সটাইল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে গেলেও দেখবা। তো একটা এরকম থাকে হচ্ছে তোমার, দেখা যাচ্ছে যে ওই কি বলে কেমিক্যাল ট্রিটমেন্ট হওয়ার আগে, কেমিক্যাল ট্রিটমেন্ট গুলো করার আগে একটা ক্লারিফায়ার থাকে, আবার অনেক সময় বায়োলজিক্যাল ট্রিটমেন্টের আগে একটা ক্লারিফায়ার থাকে, জাস্ট সলিড গুলাকে এরকম রিমুভ করে দেয় আর কি। হ্যাঁ? তো বা হচ্ছে ধরো তোমার ট্রিটমেন্ট হলো, ধরো কেমিক্যাল ট্রিটমেন্ট করা হলো, করার পরে ট্রিটমেন্টের পরে তো তোমার হচ্ছে ওই কম্পোনেন্ট গুলো ব্রেকডাউন হয়। ধরো আমরা একটা কেমিক্যাল ট্রিটমেন্টই করলাম, সেখানে আমাদের কিছু কম্পোনেন্ট ব্রেকডাউন হলো। তো এখন ওই সলিড গুলাকে সেপারেট করার জন্য দেখা যাচ্ছে যে কেমিক্যাল ট্রিটমেন্টের পরে একটা ক্লারিফায়ার থাকে। আবার অনেক সময় দেখা যায় যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হলো, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হওয়ার ফলে কিছু কম্পোনেন্ট ভাঙে, সেখানে যে সলিড গুলা প্রডিউস হয় সেটাকে সেপারেট করার জন্য বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে আরেকটা ক্লারিফায়ার থাকে। অর্থাৎ দুইটা ক্লারিফায়ার থাকতে পারে। একটা কখন থাকতে পারে যে কেমিক্যাল ট্রিটমেন্ট হলো, হওয়ার পরে আহ, একটা ক্লারিফায়ার থাকতে পারে যে কেমিক্যালি যেসব কম্পোনেন্ট গুলাকে আমরা ব্রেকডাউন করলাম, যে সলিড গুলা তৈরি হলো নতুন করে, হ্যাঁ, সেইগুলাকে রিমুভ করার জন্য আমরা একটা ক্লারিফায়ার ইউজ করতে পারি। তো যদি ক্লারিফায়ারটা এরকম কেমিক্যাল ট্রিটমেন্টের পরে ইউজ হয়, সেটাকে প্রাইমারি ক্লারিফায়ার বলা হয়। আর যদি তোমার বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে, অর্থাৎ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে ওখানকার সলিড গুলাকে রিমুভ করার জন্য যদি কোনো ক্লারিফায়ার ইউজ হয়, সেটাকে বলা হয় সেকেন্ডারি ক্লারিফায়ার। কারণ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট গুলো আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট, ওটাকে সেকেন্ডারি ট্রিটমেন্ট বলা হয়। তো ওই জন্য বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে যদি কোনো ক্লারিফায়ার থাকে, মানে পরে বলতে মানে ওই পানির সিকোয়েন্সের কথা বলতেছে আর কি, তো যে পানিটা বায়োলজিক্যালি ট্রিটেড হলো সেই পানিটা যখন সিকোয়েন্সিয়ালি এরপরে কোনো ক্লারিফায়ারে গেল, সেই ক্লারিফায়ারটাকে আমরা সেকেন্ডারি ক্লারিফায়ার বলবো আর কি। ক্লারিফায়ারের কাজ কিন্তু সেমই, প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক। ক্লারিফায়ারের কাজ যেটা, তার কাজ সেম, তার স্ট্রাকচারও সেম, সে একই কাজ করবে যে সে সলিডটাকে এরকম আলাদা করবে আর কি পানি থেকে। কিন্তু ওইটা কোন প্রসেসের পরে ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমার এটা নাম আছে দুইটা এরকম, প্রাইমারি এবং সেকেন্ডারি ক্লারিফায়ার। আচ্ছা, এটা কি বলতেছে যে when it is used ahead of biological treatment, the main advantage is that it could help towards significant reduction in purity levels and thus reducing the load feed into aviation. আচ্ছা, এই জিনিসটা বুঝবা একটু পরে, যখন আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট পড়বো তখন। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের আগে যদি আমরা ক্লারিফায়ার ইউজ করি, এখানে আমরা তো এখন আসলে সিকোয়েন্স গুলা পড়ি নাই, মানে ওই ট্রিটমেন্টের গুলা কোন কোন সিকোয়েন্সে হয়, সিকোয়েন্স গুলা পড়লে বুঝতে পারতা যে মূলত আমাদের একটা কমন সিকোয়েন্স আছে, যে প্রথমে স্ক্রিনিং হবে, তারপরে ইকুয়ালাইজেশন হবে, এরপরে তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট বা ফিজিক্যাল ট্রিটমেন্ট যদি থাকে সেটা হবে, এরপরে প্রাইমারি ক্লারিফায়ার থাকবে, তারপরে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হবে, তারপরে সেকেন্ডারি ক্লারিফায়ার থাকবে। তার মানে এখানে একটা ক্লারিফায়ার থাকতেছে কোথায়, বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ঠিক আগে। হুম। অর্থাৎ আমাদের ওই কেমিক্যাল বা ফিজিক্যাল ট্রিটমেন্টের পরে যে ক্লারিফায়ারটা থাকতেছে ওইটার আরেকটা অবস্থান কোথায়, বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ঠিক আগের মুহূর্তে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে ওই যে বিওডির যে লেভেলটা ওইটা আসলে সিগনিফিকেন্টলি রিডিউস হয়, অর্থাৎ আমাদের সেকেন্ডারি যে আমরা ট্রিটমেন্টটা করি বা বায়োলজিক্যাল যে ট্রিটমেন্টটা করি ওইখানে গিয়ে আমাদের লোডটা কম পড়ে আর কি, পলিউশন লোডটা। এই ক্লারিফায়ারটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের সলিড রিমুভ করে দেয়, যে কারণে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট যখন আমরা করব তখন আমাদের ওখানে পলিউশন লোডটা অনেক রিডিউস হয়ে যাবে। তো যাই হোক, এই অংশটুকু আমরা এখনই অতটা ক্লিয়ারলি বুঝবো না, যখন আমরা সামনের চ্যাপ্টার গুলোতে যখন এই সিকোয়েন্স গুলো দেখবো, যে ট্রিটমেন্ট সিকোয়েন্স বা প্ল্যান্টে কোন সিকোয়েন্সে ইয়েগুলো থাকে, তখন এটা একটু বুঝতে পারবো আর কি। আহ, তো আপাতত এটুকু জানাটা থাকো যে এরকম দুইটা ক্লারিফায়ার থাকতে পারে। একটাকে বলবো আমরা প্রাইমারি ক্লারিফায়ার, ওইটা থাকবে হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট গুলার পরে যে ক্লারিফায়ারটা থাকবে। প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে আইদার ফিজিক্যাল অথবা কেমিক্যাল ট্রিটমেন্ট। তো ফিজিক্যাল অথবা কেমিক্যাল ট্রিটমেন্টের পরে যে ক্লারিফায়ারটা থাকে সেটাকে বলা হবে প্রাইমারি ক্লারিফায়ার।
আর বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পরে যে ক্লারিফায়ারটা থাকবে সেটাকে বলা হবে সেকেন্ডারি ক্লারিফায়ার। দুইটা ক্লারিফায়ারেরই কাজ সেম, মানে দুইটাই সলিড রিমুভ করবে, জাস্ট এটা নামটা আলাদা হচ্ছে কিসের জন্য, যেটা কোন ট্রিটমেন্ট থেকে আসা পানিকে ক্লারিফাই করছে তার উপরে আর কি। ঠিক আছে, তাহলে ক্লারিফায়ার পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। হ্যাঁ, মানে তাহলে আমরা মোটামুটি এই ফিজিক্যাল যে মেথড গুলো দেখলাম, এরকম 6টা মেথড আমরা দেখলাম। এখানে আমরা আবার একটু জাস্ট গো থ্রু করি যে ফিজিক্যাল মেথড গুলো দেখলাম কি কি। স্ক্রিনিং দেখলাম, গ্রিড চেম্বার, ফ্যাট গ্রিস রিমুভাল, ফ্লোটেশন, ইকুয়ালাইজেশন বেসিন, আর হচ্ছে ওয়েস্ট ওয়াটার ক্লারিফায়ার। এর মধ্যে আমরা যদি আমাদের টেক্সটাইল ইফ্লুয়েন্ট যে প্ল্যান গুলো আছে সেখানে কোনটা কোনটা থাকে যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা দেখছি হচ্ছে স্ক্রিনিং দেখার কথা। স্ক্রিনিং থাকবে মাস্ট, ইকুয়ালাইজেশন বেসিন থাকবে এবং ক্লারিফায়ার থাকবে, 3টে ইউনিট। টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি গুলো সেখানকার এটিপি প্ল্যান্টে মাস্ট থাকবে আর কি। আর বাকিগুলো যেগুলো আমরা দেখলাম ওগুলো আসলে মানে চাহিদা অনুযায়ী, যদি তোমার আহ, কোন ইন্ডাস্ট্রিতে পানিটা আমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, বাকি ইউনিট গুলো যে কাজ সেটা। আচ্ছা, তাহলে আমরা জাস্ট একটা মেথডের আন্ডারে 6টা মেথড দেখলাম, একটা ফিজিক্যাল মেথডের আন্ডারে 6টা মেথড দেখলাম। এখন হচ্ছে আমরা কেমিক্যাল মেথড গুলো একটু চেক করব যে কেমিক্যাল মেথড কি কি আছে। তো কেমিক্যাল মেথডে তার মানে নাম থেকে বুঝতে পারতেছে যে এখানে আমরা কিছু কেমিক্যাল আমাদের এখানে অ্যাপ্লিকেশন হবে অবশ্যই পানিটাকে ট্রিটমেন্ট করার জন্য। এর আগ পর্যন্ত যা যা দেখে আসলাম এখানে কোথাও কেমিক্যাল অ্যাপ্লাই করা হয় নাই। হ্যাঁ, তো প্রথমে যেটা আসবে নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশনটা অনেকটা ওই ইকুয়ালাইজেশন বেসিনের যে কাজটা, অনেক সময় ওইটার কাছাকাছি একটা কাজই এখানে আসলে হয়। এখানে জাস্ট পিএইচটা অ্যাডজাস্ট করা হয় আর কি। মূলত এখানকার পার্টিকুলার কাজ হচ্ছে পিএইচ অ্যাডজাস্টমেন্ট। তো ওই ইকুয়ালাইজেশন বেসিনে তো পিএইচটা আসলে নিউট্রাল হয় না, জাস্ট হয়তো মিশে যায় আর কি, বিভিন্ন পিএইচ এর পানি একসাথে এসে মিশে এবং লোডটা ইকুয়াল হয়। এরপর এটাকে গিয়ে আবার নিউট্রালাইজেশন যে আলাদা একটা বেসিন থাকে, একটা চেম্বার থাকে, ওইখানে পানিটাকে নিয়ে আগে দেখা হয় যে এটা কত পিএইচ এর পানি। হুম যদি তোমার হচ্ছে অ্যালকালি পানি হয় তাহলে এখানে অ্যাসিড অ্যাপ্লাই করে নিউট্রাল করা হয়। যদি অ্যাসিডিক পানি হয় তাহলে সেটাকে অ্যালকালি অ্যাপ্লাই করে নিউট্রাল করা হয়। অর্থাৎ এটাকে নিউট্রাল করতে হবে, সোজা কথা। হ্যাঁ, কারণ হচ্ছে কোনো পার্টিকুলার পিএইচ এর পানি নিয়ে আমি ট্রিটমেন্ট স্টার্ট করতে পারবো না, কারণ এতে করে আমার ট্রিটমেন্ট এফিশিয়েন্ট হবে না আর কি পরবর্তী প্রসেস গুলার। ঠিক আছে, জাস্ট যেটা করা হবে যে এখানে দুই ধরনের রিয়েজেন্টই থাকতে পারে, অ্যাসিড অথবা অ্যালকালি, তো যেটা থাকবে সেটার অপোজিট রিয়েজেন্ট দিয়ে আমরা এটাকে নিউট্রাল করে নিবো আর কি। তো এখানে দেখো লাস্ট লাইনে এটা বলতেছে যে দিস স্টেপ ইজ কন্ডাক্টেড বিফোর দ্য মেইন স্টেপ অফ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট টু ফুলফিল দ্য ওভারঅল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। মানে এটার এখানে আহ মেইন স্টেপটা শুরু করার আগে মাস্ট পানিটাকে প্রপারলি নিউট্রাল করে নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল প্রসেস। হ্যাঁ, এটাও মোটামুটি আমাদের টেক্সটাইলের যে প্ল্যান গুলো এখানে তো এটা হয়ই মাস্ট মোটামুটি, অন্যান্য গুলোতেও এটা মানে মোটামুটি মাস্ট একটা ইউনিট। হ্যাঁ, কোয়াগুলেশন এন্ড ফ্লোকুলেশন। তো আমরা যেসব ওই সলিড গুলো থাকে, হ্যাঁ, ওই পানিতে, তো ওই সলিডের মধ্যে অনেক সময় এরকম কিছু সলিড পার্টিকেলস থাকে যেগুলো আসলে জমাট বাঁধতে চায় না বা সেডিমেন্টেড হইতে চায় না। মানে সাসপেন্ডেড থাকে আর কি, পানিতে সাসপেন্ডেড অবস্থায় থাকে। এগুলাকে না সেডিমেন্টেশন করা যায়, না হচ্ছে এগুলাকে ফিল্টার করা যায়। হ্যাঁ, না হচ্ছে স্কিমার দিয়ে আলাদা করা যায়, মানে কোনোটাই করা যায় না। তো এই ধরনের কিছু সাসপেন্ডেড সলিডকে তোমার কেমিক্যাল অ্যাপ্লাই করে এগুলোকে হচ্ছে কোয়াগুলেট করতে হয়। কোয়াগুলেশন মানে কি, এটা হচ্ছে জমাট বাঁধানো আর কি, সোজা কথা। তো যেই পার্টিকেল গুলো এরকম সহজে জমাট বাঁধে না, সাসপেন্ডেড হয় না বা ফিল্টারও করা যায় না, এগুলোকে এরকম কেমিক্যাল অ্যাপ্লাই করে আমাদের জমাট বাঁধাইতে হয় আর কি। আচ্ছা, তো এখানে এটাই বলছে যে দেখো ন্যাচারালি অকারিং সিল্ট পার্টিকেল। সিল্ট পার্টিকেলস বলতে যে যেই পার্টিকেলস গুলো আর কি, এগুলো কিছু নেগেটিভ চার্জ যুক্ত হয় এবং এগুলো সহজে অদক্ষিপ্ত হয় না আর কি, এই টাইপের কিছু পার্টিকেল।
এগুলো কি আর ডিফিকাল্ট টু রিমুভ বিকজ দে আর ভেরি স্মল, often colloidal in size and possess negative charge. Thus, they are prevented from coming together to form large particles that can more readily be settled out. তার মানে এগুলো যে সেটেলড হতে চায় না, এটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এদের চার্জ। চার্জ নেগেটিভ থাকাতে এগুলা রিপালশন করে, মানে একসাথে জমাট বাঁধতে চায় না। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা করি যে এই চার্জটাকে নিউট্রাল করার জন্য আমরা কেমিক্যাল অ্যাপ্লাই করি। নর্মালি পজিটিভ চার্জ যুক্ত কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়। বিভিন্ন ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন, ধরো এখানে ফেরাস সালফেট বা ফেরিক সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, হ্যাঁ এই ধরনের কেমিক্যাল আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়। তো অ্যাপ্লাই করলে যেটা হয় যে চার্জ গুলো নিউট্রাল হয়ে যায় আর একটা একটার সাথে তোমার জমাট বাঁধে আস্তে আস্তে। তো এই চার্জ নিউট্রালাইজেশনের যে প্রসেসটা, এটাকে বলা হয় কোয়াগুলেশন। এবং চার্জ নিউট্রাল হয়ে যাওয়ার পরে এরা যে কোয়াগুলেট হয়ে বিশাল লার্জ ফ্লক্স তৈরি করে, এটাকে বলা হয় ফ্লোকুলেশন। ঠিক আছে, তার মানে এখানে দুইটা কাজ হচ্ছে কেমিক্যাল অ্যাপ্লাই করে, যে একটা হচ্ছে আমরা ওই পার্টিকেলস গুলাকে চার্জ নিউট্রাল করতেছি। কেমিক্যাল অ্যাপ্লাই করে চার্জ নিউট্রালাইজেশন প্রসেসটাকে বলা হচ্ছে কোয়াগুলেশন। এবং এরপরে কোয়াগুলেশনের পরের প্রসেসই হচ্ছে যে সে আস্তে আস্তে জমাট বেঁধে বিশাল একটা মাস তৈরি করবে, ফ্লক্স তৈরি করবে, ওটাকে বলা হচ্ছে ফ্লোকুলেশন। তো এটাই এখানে বলছে যে ট্রাইভ্যালেন্ট ক্যাটায়ন ইউজ করা হয়, ফেরিক সালফেট অথবা অ্যালুমিনিয়াম সালফেট, অনেক সময় ফেরাস সালফেটও ইউজ করা হয়। ক্যাটায়ন হলেই হলো সোজা কথা। তো আবার সব ক্যাটায়ন হবে না, ওটার কোয়াগুলেশন পাওয়ার থাকতে হবে। যে কোনো ক্যাটায়নিক এজেন্ট দিয়ে দিলেই যে হয়ে যাবে এরকম না, মানে কোয়াগুলেটিং পাওয়ার থাকতে হবে আর কি, সোজা কথা। তো এখানে এই যে এরকম সিস্টেম থাকে তোমার নর্মালি ক্লারিফায়ারের আগে। এই যে একটু আগে বলতেছিলাম না যে ক্লারিফায়ারটা থাকবে কখন, এই কেমিক্যাল ট্রিটমেন্টের পরে একটা ক্লারিফায়ার থাকবে যেটাকে আমরা প্রাইমারি ক্লারিফায়ার বলবো। তো এখানে দেখো ছবিটা খেয়াল করো যে এখানে মিক্সিং হচ্ছে পানির সাথে, র ওয়াটারের সাথে যে কোয়াগুলেন্ট মিক্সিং করতেছে আস্তে আস্তে, এরকম স্লো মিক্সিং, মানে এরকম রোটেশনে থাকবে। তো এরকম রোটেশনে থাকলে আস্তে আস্তে এগুলো জমাট বাঁধবে, ওই পার্টিকেল গুলো। তো এই জমাট বাঁধা পার্টিকেল গুলোকে আলাদা করা হবে হচ্ছে ক্লারিফায়ারে নিয়ে। ঠিক আছে, কোয়াগুলেশন ফ্লোকুলেশন এই রিয়েকশনটা করার জন্য আমরা একটা ভেসেল ইউজ করতেছি, যে র্যাপিড মিক্সিং এখানে একটা করতেছি। বাট রিয়েকশন হয়ে যাওয়ার পরে বা ফ্লক তৈরি হওয়ার পরে এই ফ্লকটাকে আলাদা করা হবে হচ্ছে ক্লারিফায়ারে নিয়ে। ঠিক আছে, যেই চেম্বারে কোয়াগুলেশন ফ্লোকুলেশন হবে ওইখান থেকে কিন্তু আমরা আলাদা করতে পারবো না। ওইটাকে আলাদা করার জন্য বা ওই ক্লিন ওয়াটারটাকে এই ফ্লোকুলেটেড মাস থেকে আলাদা করার জন্য আমাদের ক্লারিফায়ারে নিয়ে যেতে হবে পানিটাকে। তো আস্তে আস্তে ওই ক্লারিফায়ারের নিচের দিকে যে মাছ, এই আমাদের ফ্লোকুলেটেড মাছ যেটা আমরা তৈরি হলো সেটা অধঃক্ষিপ্ত হবে। উপর থেকে ক্লিন ওয়াটারটাকে দেন ফিল্টার আউট করা হবে আর কি। ঠিক আছে, তার মানে এই এখন আস্তে আস্তে কিন্তু ওই তোমার রিলেট করা যাবে আর কি। এখন যত সামনের দিকে আগাবো আমরা মেথড গুলো নিয়ে, তত একটা মেথডের সাথে আরেকটা মেথড কিভাবে রিলেটেড এটা বোঝা যাবে আর কি। যেমন এখানে কেমিক্যাল মেথডটার সাথে ফিজিক্যাল মেথডটা কিন্তু রিলেটেড হয়ে গেল। কিভাবে, যে আমরা কোয়াগুলেশন ফ্লোকুলেশন করার পরে ক্লারিফায়ার কি আমাদের ফিজিক্যাল মেথড, এই মেথডটা ছাড়া ওই কেমিক্যাল মেথডের করার পরেও আমরা কিন্তু পানিটাকে ক্লিন করতে পারতেছি না সরাসরি, আমাদের ক্লারিফায়ার লাগতেছে এই সলিডটাকে রিমুভ করার জন্য। তো এই সলিড রিমুভালের যে অংশটা, যে কোনো রিমুভ সলিডকে আমরা বলবো স্লাজ। যেখানে এই নিচের থেকে যে পোর্শনটা আমরা আলাদা করলাম এটাকে আমরা স্লাজ বলবো। তো এই স্লাজেরও আবার আলাদা ট্রিটমেন্ট প্রসিডিওর আছে, যেটা আমরা ওই যে বলছি যে আমার পার্টে আরেকটা অংশ হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো ওইখানে আমরা এই স্লাজের ম্যানেজমেন্ট করবো আর কি, কিভাবে স্লাজ ট্রিটমেন্ট করা যায়, এটারও বিশাল ট্রিটমেন্ট প্রসিডিওর আছে। মানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য যতটুকু ইফোর্ট দিতে হয়, স্লাজ ট্রিটমেন্টে অনেকটা সিমিলার কাইন্ড অফ ইফোর্ট দিতে হয় কি, অনেক প্রসেসিং আছে ওখানে। বুঝছেন? আচ্ছা, তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে কিন্তু কোশ্চেন করতে পারো, হ্যান্ড রেজ করলে আমি কোশ্চেন করার সুযোগ দিব। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবে। আচ্ছা, আম, এরপরে যেটা অক্সিডেশন, এটা হচ্ছে আহ, তোমার নর্মাল আমরা অক্সিডেশন বলতে যেটা বুঝি ওইটাই, তোমার কোনো একটা অক্সিডেন্ট ইউজ করে কিছু কিছু তোমার নন বায়োডিগ্রেডেবল কিছু কম্পোনেন্ট থাকে যেটা আসলে ওই
মানে অন্য কোনো প্রসেসে এটাকে আসলে রিমুভ করা যায় না, কোনো বায়োলজিক্যাল প্রসেস বা কেমিক্যাল অ্যাপ্লিকেশন বা আহ, মানে সেডিমেন্টেশন ফিল্ট্রেশন এসবের মাধ্যমে মানে রিমুভ করা যায় না আর কি। তো সেক্ষেত্রে আমরা এরকম অক্সিডেশনের হেল্প নেওয়া লাগতে পারে, যেটা কেমিক্যাল অক্সিডেশন পুরাটাই। আমরা সিওডি বলতে যেটা বুঝি, অর্থাৎ সিওডি লেভেল কমানোর জন্য আমাদের যে ধরনের প্রসেস নেওয়া দরকার, এটা হচ্ছে সেই অক্সিডেশন প্রসেস। এখানে আসলে তোমার বিভিন্ন ক্লোরিনেটেড হাইড্রোকার্বন টাইপের কম্পোনেন্ট থাকতে পারে। তো ওইটাকে তোমার এরকম রিমুভ করা লাগতে পারে, যেটা অক্সিডেন্ট, আমরা বিভিন্ন অক্সিডেন্ট ইউজ করে এটাকে মানে জাস্ট কম্পোনেন্ট গুলোকে অক্সিডাইজ করে আলাদা করতে হবে আর কি। এখানেও তোমার ক্লারিফায়ার লাগবে আফটার আফটার দ্য প্রসেস। মানে তুমি যদি অক্সিডেন্ট অ্যাপ্লাই করো এবং সেখানে যদি একটা রিয়াকশন হয়, কম্পোনেন্ট ব্রেকডাউন হয়, সেই ব্রেকডাউন হয়ে যাওয়া কম্পোনেন্টটাকে রিমুভ করার জন্য আমাদের আবার পানিটা ক্লারিফায়ার নিতে হবে আর কি। এখন কথা হচ্ছে আমরা কি অক্সিডেশন করব কি করব না, এটা আসলে মানে আমাদের ওয়াটারের যে ক্যারেক্টারিস্টিক তার উপর ডিপেন্ড করে। যেমন আমাদের ওয়েস্ট ওয়াটারে আসলে কি টাইপ অফ আমাদের কম্পোনেন্ট আছে, হ্যাঁ, সেখানে কি অক্সিডাইজেবল কম্পোনেন্ট আছে কিনা, বা এমন কম্পোনেন্টের অ্যামাউন্ট খুব বেশি কিনা যেটা নন বায়োডিগ্রেডেবল, বা আমরা অন্যান্য প্রসেস বা অন্যান্য মেথড ইউজ করে এই মানে যে ধরনের কম্পোনেন্ট পানিতে আছে সেটাকে আমরা অক্সিডেশন ছাড়া অন্য কোনো প্রসেসের মাধ্যমে রিডিউস করতে পারতেছি না। এরকম কেসে বা এরকম পার্টিকুলার কিছু কেসে আমাদের এরকম অক্সিডেশন প্রসেস অ্যাপ্লাই করা লাগতে পারে। বাট এটা আসলে ওরকম আমি টেক্সটাইল ইফ্লুয়েন্ট প্ল্যান্টে আমি অক্সিডেশনের জন্য ডেডিকেটেড কোনো ইউনিট আমি দেখি নাই। নর্মালি থাকে না আর কি এই ইয়াগুলোতে। তো এরকম তোমার বিভিন্ন এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তাদের যে ইফ্লুয়েন্ট ওখানে তোমার এই ধরনের ইউনিট মানে প্রয়োজন হইতে পারে আর কি, অক্সিডেশন ইউনিট। তো নর্মালি কিন্তু টেক্সটাইল ইফ্লুয়েন্টের যে প্ল্যান্ট গুলো ওখানে অক্সিডেশন ইউনিট আমি আলাদাভাবে দেখি নাই কোথাও যে ট্রিটমেন্টের জন্য আছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে নর্মাল অক্সিডেশন প্রসেস। আরেকটা অক্সিডেশন প্রসেস আছে যেটাকে বলা হয় অ্যাডভান্সড অক্সিডেশন প্রসেস। তো এখানেও তোমার অক্সিডেশন হবে এবং অক্সিডেন্ট থাকবে, বাট অক্সিডেন্টটা আসলে একটু মানে ডিফারেন্ট ওয়েতে প্রডিউস করা হবে, হ্যাঁ, যে কারণে এটাকে অ্যাডভান্স অক্সিডেশন প্রসেস বলতেছে। এখানে অক্সিডেন্ট হিসেবে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল ইউজ করা হবে। তো হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা তৈরি হবে কোথা থেকে? এটা তৈরি করার জন্য হাইড্রোজেন পার অক্সাইডকে ইউভি রেডিয়েশন দিয়ে রেডিয়েটেড করা হবে। এখানে আমরা একটু যদি ছবি দেখি, ছবি দেখলে আরো ভালো বুঝতে পারবা। এখানে খেয়াল করো, এটা নামই হচ্ছে অ্যাডভান্স অক্সিডেশন প্রসেস। এবং এখানে আমরা অক্সিডেন্ট যেটা, সেটা সরাসরি কোনো কেমিক্যাল অ্যাপ্লাই না করে আমরা এটাকে তৈরি করতেছি আর কি, হ্যাঁ। এবং এখানে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যালটা অক্সিডেন্ট হিসেবে কাজ করবে। তো এখানে যেটা করা হবে, হাইড্রোজেন পার অক্সাইডকে ইউভি রেডিয়েশন দিয়ে রেডিয়েটেড করা হবে। রেডিয়েটেড করলে এখান থেকে তোমার প্রতিটা হাইড্রোজেন পার অক্সাইড থেকে দুইটা করে হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। দুইটা করে হাইড্রোক্সি ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তো এগুলো তারপরে কি করবে, এই যে নন বায়োডিগ্রেডেবল অর্গানিক কম্পাউন্ডকে এগুলো আস্তে আস্তে অক্সিডাইজ করবে। Sorry. আচ্ছা, ঠিক আছে। তো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে দুইটা হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হলো। তো এগুলো গিয়ে কি করবে, যে এটা হচ্ছে এখানে এখানে দেখো নিচে লেখা আছে নন বায়োডিগ্রেডেবল অর্গানিক সাবস্টেন্স। অর্থাৎ আমি অর্গানিক সাবস্টেন্সকে অক্সিডাইজ করব, আমার প্ল্যান হচ্ছে এটা। এবং সেটা কারা করতেছে? হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল, যেটা আমরা তৈরি করলাম কোথা থেকে? হাইড্রোজেন পারঅক্সাইডকে ইউভি রেডিয়েশনের মাধ্যমে। তো এরপরে এই এ কম্পোনেন্টকে যখন এই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল গুলো তোমার অ্যাটাক করবে, তো প্রথমে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে, যেটাকে বি দিয়ে ডিনোট করা হচ্ছে। বিটা হচ্ছে অর্গানিক ইন্টারমিডিয়েট প্রোডাক্টস। এরপরে এই হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল যেহেতু এখানে আরো আছে, ওরা গিয়ে আবার এই বিটাকে আবার অ্যাটাক করবে।
তো এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা পরবর্তীতে ভেঙে যেয়ে ফাইনালি এটা মানে টোটাল ব্রেকডাউন হবে এবং ইনঅর্গানিক কম্পাউন্ড, পানি এগুলো তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ যে কোনো এরকম কম্পাউন্ড যখন আমরা অক্সিডাইজ করি তখন কি, অর্গানিক কম্পাউন্ডকে অক্সিডাইজ করে আমরা কি তৈরি করতে পারি, ইনঅর্গানিক কম্পাউন্ড, কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো, তাই না? তো এই জিনিসটা এখানেও তৈরি হবে। জাস্ট এটা দুইটা স্টেপে হবে আর কি। প্রথমে মূল যে প্রোডাক্টটা সেটাকে একবার অ্যাটাক করা হবে, সেখান থেকে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে। তারপরে ইন্টারমিডিয়েট প্রোডাক্টটাকে আবার অ্যাটাক করবে হাইড্রোক্সিল দেন হচ্ছে এটা ফুল ব্রেকডাউন যেটা সেটা হবে আর কি। তো এটা হচ্ছে অ্যাডভান্স অক্সিডেশন প্রসেস। এটা আসলে এখানে আমাদের বাংলাদেশে আমি কোথাও এটা দেখি নাই। এটা অ্যাডভান্স নাম, আসলে অ্যাডভান্স কান্ট্রিতেই হয়তো এটার ইউজ থাকতে পারে এরকম। আমাদের এখনো এটা ইয়ে করা হয়নি, অ্যাডপ্ট করা হয়নি। তো বাট এই প্রসেসটা এক্সিস্ট করে, তাই আমরা একটু জানার চেষ্টা করলাম যে এরকম প্রসেস আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আয়ন এক্সচেঞ্জ। হ্যাঁ, আয়ন এক্সচেঞ্জ এটাও একটা কেমিক্যাল মেথড। আমরা কিন্তু স্টিল কেমিক্যাল মেথডে আছি। কেমিক্যাল মেথড আমরা 6 কেমিক্যাল মেথড দেখবো। অলরেডি আমরা কি কি দেখে আসছি, আমার আবার আবার একটু রিমাইন্ডার নেই। নিউট্রালাইজেশন দেখলাম, কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, অক্সিডেশন। অক্সিডেশনের মধ্যে আবার অ্যাডভান্স অক্সিডেশন দেখলাম। এখন হচ্ছে ফোর্থ যেটা, সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। আচ্ছা, আয়ন এক্সচেঞ্জে দেখো এটা আসলে ওইভাবে কোনো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকে না, মানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য এটা আসলে ইউজ হয় না ওইভাবে। এটা আসলে ডাব্লিউটিপি তে ইউজ হয়। ডাব্লিউটিপি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা, অর্থাৎ তোমার হচ্ছে ওয়াটার সফেনিং পারপাসে যে এটা করা হয়। তোমরা দুই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হয়তো দেখছো, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে। সেটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে যেটা, যেখান থেকে ওয়াটারটা তোমার আহ মানে বিভিন্ন প্রসেসে ইনপুট করা হয় আর কি। তো ওখানে যেটা করা হয় যে ন্যাচারাল ওয়াটারকেই তোমার হচ্ছে ট্রিটমেন্ট করে জাস্ট ওয়াটারটাকে সফেনিং করা হয়, হার্ডনেসটা রিমুভ করে দেওয়া হয়, হার্ডনেসের জন্য রেসপন্সিবল যে আয়ন গুলো সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। অর্থাৎ আয়ন এক্সচেঞ্জ, এই জন্য এটা নাম, যে ওই আয়ন গুলোকে এক্সচেঞ্জ করে আমরা নর্মাল আয়ন দিয়ে, ওটা যে সোডিয়াম বা হচ্ছে তোমার আহ কি বলে, নর্মালি সোডিয়াম ক্যাটাগরির আয়ন দিয়ে, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এই আয়ন গুলো দিয়ে তোমার ওই যে হার্ডনেসের জন্য রেসপন্সিবল যে আয়ন গুলা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওগুলোকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়। এটা আমরা ওয়াটার সফেনিং বিভিন্ন প্রসেস তোমরা হয়তো আহ সেকেন্ড ইয়ারে যে একটা সাবজেক্ট পড়ছিলাম মনে হয়, ওয়েট ওয়ানে, ওইখানে ওয়াটার একটা চ্যাপ্টার ছিল। সেখানে কিছু কিছু তোমরা হয়তো পড়ে আসছো, তোমাদের যদি মনে থেকে থাকে। যেখানে তোমার ওয়াটার বিভিন্ন সফেনিং প্রসেস ছিল। তো এই আয়ন এক্সচেঞ্জটা কিন্তু আসলে এরকম অ্যাকচুয়ালি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য না, ওই ওয়াটার সফেনিং প্রসেসের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, তো তারপরেও এটাকে আমরা এখানে অ্যাড করছি এই জন্য যে এই প্রসেসটাই তোমার কখনো পার্টিকুলারলি প্রয়োজন হইতে পারে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য। কখন প্রয়োজন হতে পারে, যে হয়তোবা যে ওয়াটারটা তৈরি হচ্ছে, ওয়েস্ট ইফ্লুয়েন্ট যেটা তৈরি হচ্ছে, সেখানে সামহাও এরকম হার্ডনেসের জন্য যে আয়ন গুলো রেসপন্সিবল সেগুলো বেড়ে যাচ্ছে, বা কোনো একটা প্রসেস থেকে এটা অ্যাড হয়েছে, বা সামহাও মানে ওয়াটারটার এরকম হার্ডনেস অনেক বেড়ে যাচ্ছে। তখন এই আয়ন এক্সচেঞ্জের যে টেকনোলজিটা, এটা আমাদের লাগতে পারে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রেও। সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে ওই হার্ডনেসটা তোমার কমাই দিতে পারি আর কি। হ্যাঁ, বাট ইন জেনারেল এই আয়ন এক্সচেঞ্জ প্রসেসটা আসলে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য ওইভাবে ইউজ হয় না। এটা ইউজ হয় হচ্ছে ডাব্লিউটিপি প্ল্যান্টে ওয়াটার সফেনিং এর পারপাসে। আচ্ছা, আচ্ছা, তো এখানে লাস্টে পয়েন্টে বলা আছে, দেখো, যে দ্য মোস্ট টিপিক্যাল অ্যাপ্লিকেশন অফ আয়ন এক্সচেঞ্জ ইজ দ্য প্রিপারেশন অফ হাই পিউরিটি ওয়াটার ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস, ওয়াটার সফেনিং, রিকভারি অর রিমুভাল অফ মেটালস ইন দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি। ঠিক আছে। তার মানে এই কয়েকটা পারপাসে আমরা আয়ন এক্সচেঞ্জ প্রসেসটা ইউজ করতে পারি পার্টিকুলারলি।
আচ্ছা, এরপরে যেটা যে ওজোনেশন, হ্যাঁ। এটা আরেকটা কেমিক্যাল প্রসেস। আমরা জানি যে ওজোন কি একটা গ্যাস, তাই না? আনস্টেবল গ্যাস, যেখানে তিনটা অক্সিজেন অ্যাটম থাকে। হুম, এবং এটা হচ্ছে খুব আনস্টেবল হওয়াতে এটা খুব দ্রুত ভেঙে যায়, তাই না? যেমন অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, এরকম। তো এই ফরম্যাটে থাকে। তো এই মানে যে ওজনের যে অক্সিডেশন যে পাওয়ারটা, হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কাজে ব্যবহার করতে পারি। তো ওজন কি কি রিমুভ করতে পারে? এখানে দেখো যে আয়রন আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, হাইড্রোজেন সালফাইড, ম্যাঙ্গানিজ। তার মানে ওজন যে জিনিসগুলো রিমুভ করে, এই জিনিসগুলা কিন্তু আগে কোন প্রসেস আসলে আমরা রিমুভ করতে পারি নাই। এরকম ওজোন দিয়ে যদি আমরা অক্সিডেশন করতে পারি, তাহলে এরকম পার্টিকুলার কিছু কম্পোনেন্ট আমরা রিমুভ করতে পারবো। এখন কথা হচ্ছে যে এই কম্পোনেন্ট গুলো আসলে আদৌ আমাদের পানি থেকে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আছে কিনা তার উপর ডিপেন্ড করতেছে আমাদের ওজোনেশন লাগবে কি লাগবে না। অবশ্যই টেক্সটাইলের যে ইফ্লুয়েন্ট বা এটিপি, ওখানে এটা ওইভাবে নাই, লাগবে না। কিন্তু তোমার এটা কখন লাগবে? যদি আমার পানিতে এরকম আয়রনের পরিমাণ, হাইড্রোজেন সালফাইডের পরিমাণ, ম্যাঙ্গানিজ এগুলো অনেক বেশি থাকে, বা অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া রিমুভ করার জন্য আমরা ওজন ইউজ করতে পারি। ওজন কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসইনফেক্টেন্ট। মানে এটার হচ্ছে তোমার ওই কি বলে, মাইক্রো অর্গানিজম রিমুভ করার পাওয়ার আছে। কাজে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া রিমুভ করার জন্য আমরা ওজন ব্যবহার করতে পারবো চাইলে। তো এটাই এখানে বলাও আছে, দেখো যে ওজন হ্যাজ এ গ্রেট ডিসইনফেকশন ইফেক্টিভনেস এগেইনস্ট ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস কম্পেয়ার টু ক্লোরিনেশন। অর্থাৎ ক্লোরিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিসইনফেক্টেন্ট। আমরা জানি যে ওই যে ইয়াতে দেওয়া হয় সুইমিং পুলে বা এরকম পাবলিক বিভিন্ন যে ওয়াটার ইয়েগুলো থাকে, রাইড গুলো, ওখানে কিন্তু রেগুলার কি ক্লোরিন দেওয়া হয়। তো ক্লোরিন দেওয়ার কারণ কি? ওটা ওয়ান কাইন্ড অফ ডিসইনফেক্টেন্ট, যেটা মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করতে পারে। তো ওজোনেরও এরকম একটা ইফেক্টিভনেস আছে, যেটার মাধ্যমে আমরা ডিসইনফেক্ট করতে পারি আর কি। আচ্ছা, এই তো। আর এর বাইরে কি করে সেটা তো বললামই, যে যে আয়রন, ম্যাঙ্গানিজ, এই ধরনের কিছু কম্পোনেন্ট যেটা এলিমিনেট করতে পারে আর কি। তাহলে এটা একটা কেমিক্যাল প্রসেস হিসেবে আমরা জানলাম, কিন্তু এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা ইউজ ভাবে নাই, কিন্তু এটার ইফেক্টিভনেস অনেক কি। এবং লাস্ট যে কেমিক্যাল প্রসেস, এটা হচ্ছে ডিসইনফেকশন প্রসেসিং। এটা এই ডিসইনফেকশনটা লাগে তখনই যদি আমার যে ওয়েস্ট ওয়াটারটা আমি ট্রিটমেন্ট করতেছি, এটাকে যদি আমি একদম ড্রিঙ্কিং ওয়াটার পর্যায়ে বিশুদ্ধ করতে চাই, তখন আমার এই প্রসেসে যাইতে হয়। ডিসইনফেকশন প্রসেসটা এটা একদমই অ্যাডভান্স লেভেলে আর কি করা হয়। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কয়েকটা লেভেল আছে: প্রিলিমিনারি লেভেল, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি, টারশিয়ারি, এরকম। টারশিয়ারি লেভেলটাকে অ্যাডভান্স লেভেল বলা হয়। তো এই ডিসইনফেকশনটা হচ্ছে ওরকম অ্যাডভান্স বা টারশিয়ারি লেভেলের ট্রিটমেন্ট, যেখানে আমরা যদি এমন হয় যে আমরা এই পানিটা আসলে রিউজ করব ড্রিঙ্কিং ওয়াটার পারপাজে, অথবা রিসাইকেল করব একদম পিওর ফর্মে, বিশুদ্ধ ফর্মে, তখন আমাকে এটা একদম ডিসইনফেকশন করে নিতে হবে, এরকম আর কি। মানে কেমিক্যাল অ্যাপ্লাই করে, ধরো এখানে আমরা ওজন ইউজ করতে পারবো, যেহেতু ওজন ওয়ান কাইন্ড অফ ডিসইনফেক্টেন্ট। ক্লোরিন ইউজ করতে পারবো, অনেক সময় আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দিয়ে করা হয়। তো এই ধরনের দিয়ে আমাদের একদম মানে পানিটাকে একদম 100% বিশুদ্ধ করার চেষ্টা করা হয় আর কি, হ্যাঁ? তো যাতে করে এখানে কোনো প্রকার মানে মাইক্রো অর্গানিজম না থাকে, কোনো ধরনের কোনো ওয়েস্ট কম্পোনেন্ট না থাকে, এবং এটাকে একদম ড্রিঙ্কিং ওয়াটার পারপাস ইউজ করা যাবে। তো নর্মালি আমাদের আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যে ধরনের ইটিপি প্ল্যান্ট চালাই এবং যে ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করা হয়, সেখানে টারশিয়ারি লেভেল পর্যন্ত যাওয়া হয় না। কারণ এটা আমরা আসলে ডিসচার্জ করে দিই ওয়াটারটা। ওয়াটারটাকে আমরা রিউজ করা হয় কোথাও কোথাও, রিসাইকেল পর্যায়ে এখনো যায় নাই। আর ড্রিঙ্কিং ওয়াটার পারপাস তো দূরের কথা, এটা অনেক পরের কথা। কাজে আমাদের এখানে যে ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করা হয়, এটা আসলে সেকেন্ডারি ট্রিটমেন্ট পর্যন্ত আর কি। সেকেন্ডারি ট্রিটমেন্ট মানে হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা সেটা। তো ওইটুকু করে মোটামুটি বিওডি লেভেলটাকে একটু রিডিউস করে পানিটা ডিসচার্জ করে দেওয়া হয়। তো এই জন্য ডিসইনফেকশন পর্যন্ত আসলে আমাদের যাওয়াই হয়, এটা হচ্ছে কথা। এই তো এই হলো 6টা। তো বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো, শুরু করব। আজকে এই পর্যন্তই থাক। আজকে তোমরা যারা আসছো, তোমরা 2টা অ্যাটেন্ডেন্স পাবা, হ্যাঁ। এখানে যে এতটুকু পড়ানো হয়েছে, এটা আসলে 2টা ক্লাসের সমপরিমাণ পড়ানো হয়েছে। কারণ ক্লাসরুমে তো আসলে এত পড়ানো যায় না, যে যতটা মানে অনলাইনে পড়ানো যায়। তো যারা আজকে প্রেজেন্ট আসছো, এখানে 2টা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, ঠিক আছে?
যেহেতু আর এই গত সপ্তাহে আমি আসলে ক্লাস নিতেও পারি নাই ফ্যাব্রিকে, ম্যানেজমেন্টে তোমাদের তো ক্লাস নিতে পারি নাই। ইয়াতে মনে হয় নিছিলাম, ডিসি তে একটা নিছিলাম আর কি। যাই হোক, সবাই আজকে দুইটা অ্যাটেন্ডেন্স পাবা এখানে আর কি। ঠিক আছে। আর কি বলে, ম্যাটেরিয়াল গুলো আমি তোমাদের সিআর দেরকে নিয়ে একটা কমন গ্রুপ খুলে আমি ওখানে ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিব না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আমার মনে হয় শেষ করতে পারি। আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি ইয়ে থেকে নিবো আর কি, সার্ভার থেকে নিবো, যেহেতু তিনটা ডিপার্টমেন্ট আছে আসলে এখন মুখে ডেকে নেওয়াটা একটু ডিফিকাল্ট। আমি আবার একটু রিমাইন্ডার দিচ্ছি, কারো যদি আইডি মেনশন করা না থাকে নামের সাথে, তাহলে আসলে সে অ্যাটেন্ডেন্স মিস করবে, কারণ আমার পক্ষে নাম ধরে খোঁজা সম্ভব না যে এটা কত আইডি। ঠিক আছে। এখনো যদি এমন কেউ থাকো যার শুধু নামে জয়েন করে আসো, আইডি নাই, রিনেম করো। আদারওয়াইজ আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। আমার কাছে নাম লেখা নেই, আমার যে অ্যাটেন্ডেন্স খাতা, আমার শুধু আইডি গুলো আছে। কাজেই আমি যখন এই সার্ভার থেকে তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিব, তখন যদি আইডি না থাকে, নট পসিবল টু ফাইন্ড ইউ আউট। ঠিক আছে। সো এই যে এখনো দেখতে পারছি জোহাইর আক্তার, আইডি রিনেম করো।